সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল চালু হলে বন্ধ হচ্ছে বিশেষ সুবিধা, কত বাড়বে বেতন? এদিকে স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন। অপরদিকে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ। এবং সব শেষে থাকছে ভারতের ভিসা নিয়ে নতুন নির্দেশনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেল চালু হলে বন্ধ হচ্ছে বিশেষ সুবিধা, কত বাড়বে বেতন? দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। আগামী জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন এই পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে, যা সর্বোচ্চ 50% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে। তবে বেতন বৃদ্ধির এই সুখবরের পাশাপাশি থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বর্তমানে পাওয়া বিশেষ সুবিধা বাতিল হতে পারে বলে জানা গেছে। বর্তমানে দশম থেকে 20তম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ওপর 15% বিশেষ সুবিধা পান। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পেয়ে থাকেন 10% বিশেষ সুবিধা। কিন্তু নবম পে স্কেল চালু হলে এই অতিরিক্ত সুবিধা আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রেই জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হলে দশম থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের বেতন প্রায় 35% পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে প্রথম থেকে নবম গ্রেডে কর্মরতদের বেতন বাড়তে পারে প্রায় 40% পর্যন্ত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন না হওয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এই কারণেই নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 2026-27 অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ জীবনযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে লাখো সরকারি চাকরিজীবীর বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদের রুমিন ফারহানার প্রশ্ন। জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ও এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রশ্ন উঠেছে। সোমবার স্বতন্ত্র সাংসদ সমন্বয়ের রুমিন ফারহানা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই বিষয়টি নিয়ে জানতে চান। একই সঙ্গে তিনি স্থানীয় নির্বাচন কবে হবে তাও জানতে চান। স্বতন্ত্র সাংসদ সমন্বয়ের রুমিন ফারহানা বলেন, আমরা দেখেছি ইতোমধ্যে প্রতিটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারা সকলেই দলীয়ভাবে মনোনীত। অথচ এই গণতন্ত্রের জন্য 2014 থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকার 4 মাসের মতো ক্ষমতায় এসেছে, এরপরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু জানতে পারি নাই। রুমিন ফারহানা বলেন, স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ পাওয়া প্রশাসকদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রুমিন ফারহানা স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন, স্থানীয় নির্বাচন কবে হবে? সে নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি কেউ বলছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবেন, কেউ বলছেন পারবেন না, কেউ বলছেন দলীয় প্রতীকে হবে না বলে ক্লিন ইমেজের আছে যারা, তারা পারবেন। এই বিষয়গুলো যদি স্থানীয় সরকার মন্ত্রী পরিষ্কার করতেন তাহলে সকলের বুঝতে সুবিধা হতো। একইভাবে স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের জন্য সুবিধা হতো। পরে স্থানীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় নির্বাচনের বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যেই সিদ্ধান্তে একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন করতে পারব। অপরদিকে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ।
হাতিয়া সাংসদ আব্দুল হান্নান মাসুদের নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে হান্নান মাসুদ নিজেই হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। সোমবার 15 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে রাশেদ খান প্রশ্ন তুলেছেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে হান্নান মাসুদের সাংসদ পদ বাতিল হবে কিনা। রাশেদ খানের দাবি, টেলিভিশন অনুষ্ঠানে হান্নান মাসুদ বলেছেন যে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধার জন্য তার আইনজীবীর পরামর্শে হলফনামায় কিছু তথ্য উল্লেখ করা হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন তার কোনো স্থাবর সম্পত্তি নেই। রাশেদ খানের ভাষ্য, যদি এমন বক্তব্য সত্য হয় তাহলে হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে তার বর্তমান বক্তব্যের অসঙ্গতি রয়েছে। ফেসবুক পোস্টে রাশেদ খান নির্বাচন কমিশনের একটি বক্তব্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, 2025 সালের 11 আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছিলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচন কমিশন ভোটের পরও তদন্ত করতে পারবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হওয়ার পাশাপাশি সাংসদ পদও হারানোর বিধান রয়েছে। পোস্টে রাশেদ খান আরও বলেন, অতীতে হান্নান মাসুদ সম্পর্কে তিনি যে বিভিন্ন তথ্য প্রকাশ করেছিলেন সেগুলোর সত্যতা যাচাইয়ের একটি উপায় হতে পারে তার হলফনামার তথ্য বিশ্লেষণ করা। তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগে হান্নান মাসুদ দাবি করেছিলেন যে স্ত্রীর সেমিস্টার ফি পরিশোধের জন্য তাকে একজন পরিচিত ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিতে হয়েছিল। একইভাবে নতুন বাড়ির জন্য ইট কেনার পরও কয়েক লাখ টাকা বকেয়া রয়েছে, তিনি এসব জানিয়েছিলেন। এসব বক্তব্যের সঙ্গে হলফনামায় দেওয়া তথ্যের সামঞ্জস্য রয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন রাশেদ খান। এবং সব শেষে থাকছে ভারতের ভিসা নিয়ে নতুন নির্দেশনা। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVAC ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। সোমবার 15 জুন একটি নির্দেশনায় IVAC জানায়, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়। নির্দেশনায় বলা হয়, দুপুর 2টো থেকে বিকেল 4:30 পর্যন্ত সাইন আপ ও ওয়েব ফাইল আপলোড করা যাবে। যেসব আবেদনকারী সফলভাবে ওয়েব ফাইল আপলোড করবেন তাদের জন্য বিকেল 5টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। এতে আরও বলা হয়, আপলোড করা ওয়েব ফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের PDF হতে হবে এবং তা 30 দিনের বেশি পুরনো হওয়া চলবে না। কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না। মেডিকেল ভিসা সংক্রান্ত নির্দেশনায় IVAC জানায়, মেডিকেল ভিসা আবেদনকারীদের অবশ্যই সেই নির্দিষ্ট হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের ক্ষেত্রে ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিসের অনুমতি নিতে হবে। FRROর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি নিয়ম লঙ্ঘন হিসাবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।